তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। তবে আমার নাতি নাতনিদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। ওদেরকে আমি স্কুলে ভর্তি করার ব্যাপারে কথা বলি। কিছুদিনের মধ্যেই পুষ্কুর স্কুলে ভর্তি করিয়ে দেব। তুমি ভর্তি করিয়ে দিতে চাইলেই কি ওদের বাবা মা রাজি হবে? হামিদা তো পারলে এক্ষুনি অতটুকু মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। ওরা শহরে থাকে, ছেলে মেয়েদেরকে ছেড়ে কি থাকতে পারবে? আর তাছাড়া হামিদার যে মুখ, ওর সঙ্গে তর্ক কে করবে? ভাইজান, সারা ঘরে এইভাবে কাগজ ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, বাড়ির কারো চোখে পড়লে তো তোমার শেষ রক্ষা হবে না। আমি তো আর কাউকে ভয় পাই না। যা হওয়ার হবে, কিন্তু আমি এর শেষ দেখতে চাই। কিন্তু বাড়ির সবার বিপক্ষে যাওয়া তো সহজ কাজ নয়। আর তাছাড়া বাবা আর চাচাজান কিন্তু তোমার দ্বিতীয় বিয়ের বন্দোবস্ত করছে। তাদের কাছ থেকে আমি এর চাইতে আর কি বেশি আশা করতে পারি? কিন্তু তেমন হলে আমি খুব তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাব। আমার সামান্য আয় দিয়ে আমি আর অন্তরা আলাদা করে সংসার পাতবো। দরকার হলে এর চাইতে অনেক বেশি পরিশ্রম করব। তুই দেখে নিস, কষ্ট হবে কিন্তু চালিয়ে নেব। আমি জানি ভাইজান, ভাবির প্রতি কোনো অনিয়ম তুমি করবে না, কিন্তু এই মুহূর্তে ভাবির কাছাকাছি থাকা তোমার খুব দরকার। কিন্তু তোমাকে এই কাজগুলো করতে হবে খুব সাবধানে, কারণ বাবা আর চাচাজান তো তোমার বিপক্ষে। আমার কেন জানি মনে হয় ওরা তোমাকে গৃহবন্দীও করে রাখতে পারে। আমি কালে চিঠি অন্তরাদের বাড়িতে পাঠাবো, আর আমার পরিবারে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব যে আমি শুধু অন্তরাকেই ভালোবাসি, আর দ্বিতীয় বিয়ে প্রশ্নই ওঠে না। কিন্তু ভাইজান, আমি তোমাকে আরেকটা ব্যাপারে সাবধান করতে চাই। বাড়ির সবাই যদি তোমার কথা মেনে নিয়ে ভাবিকে আবার এই বাড়িতে আনতে রাজি হয়, তুমি কিন্তু তাদের কথা সাড়া দিবে না। আমার কেন জানি মনে হয় ওরা ভাবিকে আবার এই বাড়িতে এনে মেরেও ফেলতে পারে। কি? ছি ছি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে আমি এই পরিবারের সন্তান। আজ বাদে কাল আমার সন্তান এই পৃথিবীতে আসবে। আমি চাই না এই পরিবেশেও মানুষ হোক। এই জঘন্য পরিবেশে আমি ওকে আনতেও চাই না। দরকার হলে আমি, আমার সন্তান এবং অন্তরা অনেক দূরে চলে যাব। আমার পরিবারের হয়ে
অন্তরের বাবার কাছে আমি ক্ষমা চাইব। তুমি ঠিকই বলেছো ভাইজান, আমি তোমার সাথে আছি। তুমি এখন সাবধান হও, তোমার এই অন্ধকার থাকবে না, আর তোমার সন্তান একটা সুন্দর পৃথিবী দেখবে। তোমার মনোবল এখন দৃঢ় করতে হবে, তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না। তাই যেন হয়। হে আল্লাহ, আমি যেন আমার জীবন যুদ্ধে সফল হতে পারি। তোর হলো? ও তো ঘুমিয়ে পড়েছে। খাবি চল, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, প্রায় ঘুমিয়ে পড়েছে। তুমি চলো, আমি যাচ্ছি। যাচ্ছি কি? এক্ষুনি চল। আর তাছাড়া কতদিন তোর সাথে কথা হয় না বল? তাড়াতাড়ি খেয়ে নে, আমরা দুজন মিলে চুটিয়ে আড্ডা দিব। আর মা তো ওদিকে ঘুমিয়ে পড়েছে। ও ভাবি, আজও আমার কাছে একটু থাকুক না। ও মা, এতে বলার কি আছে রে? ও যদি তোর কাছে থাকে তাহলে তো আমি খুশি হই। ইস, রোজ রাতে যদি ও তোর কাছে থাকতো তাহলে কি ভালোই না হতো আমার জন্য। ও মা, ওকে ছেড়ে থাকতে তোমার বুঝি ভালো লাগবে? তোর না বিয়ে হয়েছে, বুদ্ধি হয়নি। কবে যে তুই বুঝবি এসব? ও মা, এতে বোঝার কি আছে? শোন, স্বামী স্ত্রী দুজন যদি একা একা থাকে তাহলে তাদের মধ্যে প্রেম ভালোবাসা বেড়ে যায়, বুঝলি বোকা মেয়ে? এই জন্যই বলেছি ও তোর কাছেই থাক। কি হলো তোর? হঠাৎ করে মুখটা কালো করে রাখলি কেন? বলবি তো কি হয়েছে? এই বল না কি হয়েছে আমাকে। বুঝতে পেরেছি, ও বাড়ির লোকজনই তোর কাছে আপন, আমি তোর কেউ না। এখন আমি তোর পর। আসলে তা নয় ভাবি, তোমাকে যে কিভাবে কথাগুলো বলবো বুঝতে পারছি না। যা হয়েছে তাই বলবি, এতে তো ভাববার কি আছে? আমার স্বামী আসলে আমার ভালোবাসে না, জানো? ও মা, তাই নাকি? তা কেমন করে বুঝলি ও তোকে ভালোবাসে না? স্বামীর পর যে কদিন ছিল আমার সাথে একটা কথাও বলেনি, শহরে গিয়ে একটা চিঠিও লেখেনি। ও, এই কথা? তুই না পাগল আছিস। তোর যেমন নতুন বিয়ে হয়েছে তেমনি সুলতান মিয়ারও তো নতুন বিয়ে হয়েছে। তুই যেমন লজ্জা পাচ্ছিস সেও তো লজ্জা পাচ্ছে, আর লজ্জা ভাঙতে তো একটু সময় লাগবেই। দেখ না, বিয়ের পর তোর ভাই যেন 2-3 মাস আমার সাথে ঠিক মতো কথাই বলতো না। সত্যি ভাবি? তোকে একটা গোপন কথা বলি, তুই তো এখানে আছিস কয়েকদিন না, এই সময় আমি তোকে শিখিয়ে দিব কি করে বরের লজ্জা ভাঙতে হয়, কি করে বরকে বশে আনতে হয়। তুই এ নিয়ে কিচ্ছু ভাবিস না, দেখবি তোর বর শহর ছেড়ে গ্রামে এসে তোর পেছন ঘুর 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 করতে থাকবে, তোকে ছাড়া এক মুহূর্ত থাকতেই পারবে না। দেখ, তুমি যে কি বলো না। যা বলি ঠিক বলি। বর হচ্ছে তোমার কাছে হাতের পুতুল, তুমি যেমনি নাচাবে তোমার বর তেমনিতে নাচবে, বুঝলি? কিন্তু নাচাতে জানতে হবে। আসতে পারি কর্তা? আসুন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আগে আমরা ওই নয়নতারা গ্রাম থেকে এসেছি। আমার নাম তর্করত্ন চক্রবর্তী, আর হচ্ছে কেষ্ট। কি কারণে আমার কাছে আসা? আগে কথা, আমরা আপনার কাছে এসেছি একটা আর্জি নিয়ে। বলে ফেলুন, কি আর্জি? আগে ওই নয়নতারা গ্রামের বেশিরভাগ জমি তো আপনার। আপনি হচ্ছে কি আমাদের ভগবান না রে কেষ্ট? ঠিকই তো কথা। আপনি হচ্ছেন কি একজন সৎ হিন্দুর সন্তান, আর আপনার জমিদারিতে যদি এসব অনাচার অবিচার চলতে থাকে সেগুলোকে আমরা চোখ বুঝে সইব না, কি বলুন? এসব ভূমিকা রেখে আসল কথাটা বলুন দেখি, আমার অনেক কাজ আছে। ওই নয়নতারা গ্রামে পুষ্পপতি নামে এক মেয়ে ছেলে হঠাৎ একটা পাঠশালা খুলে বসেছে, আর ওই মহিলা পাঠশালা খুলে ক্ষান্ত হয়নি, ওই সে আবার ওই মেয়েদেরকেই পড়াচ্ছে। এই ঘোর কলিকাল, এর একটা বিহিত আপনাকে করতে হবে কর্তা। শুধু মেয়েরা করছে বলে জানা যাচ্ছে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? আছে, আরো গুরুতর বিষয় আছে কর্তা। ওই পুষ্পরানী
সব হিন্দু মুসলমান ছেলে মেয়ে একসঙ্গে এক জায়গায় বসে পড়াচ্ছে। ও, তাতে আপনার ধর্ম নষ্ট হচ্ছে? হক কথা। আপনি গুরুজন, আপনি তো বুঝবেনই। আর ওদিকে ওই মোহরানি আর সোমনাথ ভর্তি পেছন থেকে পুষ্পপতিকে সাহায্য করছে। তাহলে তো তিনজনকে আমার শাস্তি দিতে হয় নাকি? ঠিক কথা। আগে কথা, আপনাদের সঙ্গে আর কি আছে যে কিনা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইচ্ছুক? ওই মেজ মল্লিক। ও, বুঝলাম। শুনুন তর্করত্ন মহাশয়, আপনার মেজ মল্লিককে বলে দেবেন পুষ্পের স্কুল তো আমি বন্ধ করবই না, সম্ভব হলে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করব। আর ধর্ম নিয়ে কোনো নোংরামি করার চেষ্টা করবেন না, তাহলে শঙ্করদেবের থেকে খারাপ কেউ হবে না। আপনার মেজ মল্লিকও আপনাকে বাঁচাতে পারবে না। কথাটা বুঝে থাকলে আসুন। বুঝলাম। কেষ্ট, চল রে। না গেল। সুলতান, কি হয়েছে এভাবে অন্যমনস্ক হয়ে বসে আছিস? তাছাড়া আজকে তুই পত্রিকার মিটিংও গেলি না, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। তাহলে তোমাকে একটা কথা বলা হয়নি। এবার আমি বাড়িতে গেলাম না আমার বিয়ের জন্য। ও, তুমি এবার গ্রামে গেছিলে বিয়ে করতে, আর সেই বিবিজানের ছবি এখন তোমার মনে, আর সেই কারণেই এত অন্যমনস্ক, তাই তো? আরে ধুর, কিসের ছবি তুলবে ও? ছবি তুললে তো কালে কালে খেলে ছোপ ছোপ কালো গ্রাম্য ভূতের সাথে আপনার জোর করে বিয়ে দিতে। মেসের আরো লোকজন থাকে, তারা শুনতে পাবে। আচ্ছা, খোলসা করে বলতো কি হয়েছে? আমার আব্বু আমাদের গ্রামের একজন নাম করা কবিরাজ, তার বেশ নাম ডাক। ছোটবেলা থেকেই তিনি যা বলেছেন তা মেনেই বড় হয়েছে। তার মুখের উপরে কথা বা তার কথার অমান্য হওয়া, এগুলো প্রশ্নই ওঠে না। জানো তো, এগুলো কিন্তু তাকে ভয় পাওয়ার জন্য নয়, তাকে শ্রদ্ধা করার জন্য। তিনি সত্যিই মহান মানুষ। সারাটা জীবন উনি গ্রামের মানুষের কথা ভেবেছেন, এবং কখনো না কবিরাজি ওষুধ দিয়ে কারোর কাছ থেকে তাকে পয়সা নিতে দেখিনি। তাই তাকেই জীবনে আদর্শ মেনে বড় হয়েছে। এসে আমার শহরে পড়তে আসা, এটা কিন্তু তার ইচ্ছাতেই। কিন্তু 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 কি? উনি আমার এবং আমার বোনের জীবনে এত বড় ঝুঁকি নেবেন আমি কখনো ভাবিনি। আচ্ছা, পরিষ্কার করে বলতো কি হয়েছে? আমার বোনের থেকে কম পড়াশোনা জানা ছেলে জেনেও শুধু ওনার ইচ্ছাতে আমরা ফুলমিয়ার সাথে অন্তরে বিয়ে দিতে রাজি হই। কিন্তু ফুলমিয়ার বাড়ির লোকজন ভালো নয়, তারা অন্তরাকে বিভিন্নভাবে অনেক অত্যাচার করেছে। ফুলমিয়াও একটু ভীতু প্রকৃতির, সেও তার বাড়ির লোকজনদের কিছু বলতে পারে না। আমার বোন অনেক কষ্ট করেও ওদের সাথে মানিয়ে নিতে পারেনি। তাই আমার বোন গর্ভবতী অবস্থায় আছে আমাদের বাড়িতে। তাতেও না আমার আব্বুর শিক্ষা হয়নি। তিনি জোর করে তার ইচ্ছে মতো একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে। মেয়েটা কালো, গ্রামের মহিলাদের মতো দেখতে। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো এখানে আমার দোষ কি ছিল যে উনি আমার সাথে এমনটি করলেন? আমার জীবন নিয়ে খেলার অধিকার কি তার আছে? আমি আমার আব্বুকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তিনি সেই বিশ্বাসের মর্যাদাটা রাখেন। বুঝেছি, আমি তোর সব কথা বুঝেছি, কিন্তু একটু আগেই তোর কথা শুনে যেটা বুঝলাম যে তোর বাবা এমন কোনো কাজ করতে পারে না যাতে তার সন্তানদের ক্ষতি হয়। আচ্ছা ধর, আমি তর্কের খাতিরে মেনেও নিলাম যে তোর বাবা একটা ভুল কাজ করেছে, কিন্তু তুই কি ওই মেয়েটার কথা একবার ভাববি না যাকে তুই বিয়ে করেছিস? শোন, কালো বাবা তো কোনো অপরাধ নয়। আর তাছাড়া মনে রাখিস যে কয়লার খনিতেই কিন্তু হিরে পাওয়া যায়। মাথা ঠান্ডা কর,
মাথা গরম করে কখনো কোনো ভালো কাজ হয় না। চল আমরা বরং এক কাপ চা খেয়ে আসি। চল চল। এটাই তাহলে জমিদার শঙ্করদেবের বাড়ি? হ্যাঁ। দেখেছো বুদ্ধি, ঠিক এই কারণে আমি জমিদারদের কাছ থেকে দূরে থাকি। কোথায় আমরা সব ভেদাভেদ ভুলে সবাইকে এক সুতোয় বাঁধার চেষ্টা করছি, আর এই সমস্ত ক্ষুদ্র মানসিকতা আমাদের ক্রমেই পিছিয়ে দিচ্ছে। তুমি অবশ্য তোমার দিক থেকে ঠিকই বলছো, কিন্তু পাশাপাশি এও তো সত্য যে সব জমিদারদের মন মানসিকতা কিন্তু এক না। এ ধরনের আনুগত্য কিংবা অতি বিনয় পছন্দ করেন না এমন জমিদারের সংখ্যাও কিন্তু খুব একটা কম নয়। ও আমি কিন্তু শুনেছি রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাকি প্রজাদের পা ছুঁতে দেন না। আমিও তাই শুনেছি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কি এখনো শিলাইদহের কুঠি বাড়িতে আসেন? অত দূরের খবর আর কোথা পাইনি। তবে হ্যাঁ, ঢাকা থেকে শুকুর এসেছিল। সে বলল পদ্মার পার নাকি আর কবিকে টানে না, তিনি এখন এই রাড়ের লাল জমিতে মজে রয়েছে। শান্তিনিকেতন, তপবন। তোমাকে কতবার বললাম চল একবার ঘুরে আসি, তো তুমি তো গায়ে লাগালে না। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর উনি এখন কোথায় আছেন? তিনি রাঁচির এক পাহাড়ে আছেন। আচ্ছা, একা থাকেন, লোকজন এলে তিনি ভাগিয়ে দেন, আর লেখালেখিও নাকি বন্ধ করে দিয়েছেন, মানে রাখেন না এখন। হ্যাঁ, স্ত্রী বিয়োগ মানুষটাকে একেবারে শেষ করে দিয়েছে। আমাদের জমিদার বাবু তো একা, তিনি কি রাজা প্রজা ভেদ মানেন? আমি যতটা শঙ্করদেবকে চিনি, তিনিও মন থেকে সব মানেন না বলেই আমার ধারণা। তবে একটা কথা কি মোহর, এসব নিয়ম, রাজায় প্রজায় বিভেদ, এসব তো বহু যুগ ধরেই চলে আসছে, হঠাৎ করে তার বদলে ফেলা যায় না। আচ্ছা, আমি কিন্তু শুনেছি ওই সাহেবদের দেশেও নাকি জমিদারিরা, মানে জমিদাররা খুব অত্যাচারী হয়, তাদেরও নাকি গুম ঘর আছে। এবার ভেবে দেখো, যারা এত সভ্যতার বড়াই করে তারাও। হ্যাঁ, তা তো অবশ্যই। তবে যে বদলে যাওয়ার কথাটা বললাম না, এই বদল কথাটা কিন্তু আবেগ। দেখো বুদ্ধি, যারা সাধারণ প্রজা, তারা জমিদার বাড়ির সামনে দিয়ে জুতো খুলে ছাতা বন্ধ করে প্রণাম করে যায়, তারা তো অশিক্ষিত। কিন্তু উল্টো দিকের মানুষটা, তিনি তো শিক্ষিত। তাহলে তিনি কেন এই নিয়মটা ভেঙে দিচ্ছেন না? তিনি কেন চুপ করে আছেন? তিনি কেন সময় বদল হওয়ার অপেক্ষায় সময় নষ্ট করছেন? ছেলেবেলায় পড়া বিবেকানন্দের শূদ্র জাগরণটা এখনো তোমার মাথায় গেঁথে আছে। কিন্তু মোহ, অনেক জমিদারি কিন্তু বদলটা চায়, এমনকি তারা গোপনে প্রজা বিদ্রোহে উস্কানিও দেয়। রবিবাবুর ঘরে বাইরে উপন্যাসটা মন গড়া নয় বলছে, তাহলে আটকাচ্ছেটা? ওই যে সব ক্ষমতাবানরা তো চায় না, তাই তো সময়ের অপেক্ষা। তা তো বটেই। এই যে তুমি, পুষ্প, মোহন, তোমরা সবাই বলছো জমিদার খুব দরদি মানুষ, তাহলে তিনি কেন চুপ করে আছেন? তিনি কি জানেন না তার প্রজাদের কষ্ট? এই প্রশ্নটা যে আমার মনেও আসেনি তা কিন্তু নয়। আমার ধারণা শঙ্করদেব খানিকটা খেয়ালি মানুষ, সারাক্ষণ তিনি বই নিয়ে আপন ভাবের জগতেই ডুবে আছেন। আর তাছাড়া তিনি তো কলকাতা অথবা ঢাকায় থাকেন বেশিরভাগ সময়। এই গ্রামের কুট কাচালিতে তিনি কোনো গ্রাহ্যই করেন না। বাইরে থেকে কঠোর মনে হলো তিনি আসলেই মনের দিক থেকে খুব নরম। এমন একটা ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে প্রজারা তাদের সমস্যার কথা বলবে, এমনটা আশা করেই তো বৃথা। হ্যাঁ, যতই শুনছি ততই আমার কৌতূহল বেড়ে যাচ্ছে। চলো দেখি ভেতরে যাই, তোমার বলা কথা আর আমার মনের মধ্যে আঁকা ছবিটা কতটা মেলে দেখি। কি সব কুশল তো? বৌঠান, পুত্র কন্যা? আগে সবই কুশল। তা আপনার সেই শিরোপীরা কি? না না,
সে বোধ করি আমার চিরপ্রেয়সী হয়ে সারা জীবন আমার সঙ্গেই থেকে যাবে। ওর একটা বিচিত্র আজ কপালে রয়েছে, কিছুতেই সারছে না। তা শোনো, আপনাকে এখানে বেশ কিছুদিন অবস্থান করবেন, তাই সাক্ষাৎ করতে এলাম। অসময়ে বিরক্ত করলাম না তো? ছি ছি ছি, কি বলছেন? আরে আপনাদের মতো মানুষদের সঙ্গ পাওয়া সে তো সৌভাগ্যের ব্যাপার। আর আমার এখানে কি বা কাজ? এই বই পড়া আর এদের সঙ্গে বসে টাকা আনা পাই হিসেব কষা। না, এসে ভালোই করেছেন। ও আলাপবিদ, এ হচ্ছে আমার বন্ধু বিখ্যাত কবিরাজ মোহলা। আপনার কাছে আমাদের একটা আর্জি আছে। ও, আপনি মধুরানী কবিরাজ? অনেক শুনেছি আপনার কথা। এক জমি থেকে কেন যে এতদিন আপনার সঙ্গে পরিচয় হয়নি তা বুঝতেই পারছি না। যাক, শুভ পরিচয়টা যখন হয়েছে, আপনাদের জন্য যা যা করা দরকার আমি তাই করব। ওভাবে বলবেন না, আমরা খুবই সাধারণ মানুষ। আপনার সান্নিধ্য পেয়ে খুবই আনন্দ বোধ করছি। আরে মশাই, আমরা সবাই সাধারণ। এই পড়ার দেশে কি অসাধারণ? যে সমস্ত গরিব ছেলে হাসতে হাসতে ফাঁসি তৈরি গড়াই দিচ্ছে, তারাই অসাধারণ। সুভাষ বোসের নাম নিশ্চয়ই শুনেছেন, তিনি অসাধারণ। এরা বাদে বাকি সব কুকুরের প্রকার মরবেই তো, কি জমিদার কি প্রজা। তবু কেন যে মানুষ সহজে বুঝতে চায় না। দিল্লিতে একটি পত্রিকায় সম্প্রতি খবর এসেছে, সূর্য আর মঙ্গলের ধাক্কা লাগবে, যার ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নিয়ে সারা পৃথিবী জুড়ে তোলপাড়। অ্যালবার্ট পোর্টারের গণনা আপনি বিশ্বাস করেন? কি বলছেন? এত বড় বিজ্ঞানী স্যার অ্যালবার্ট পোর্টারের কথা মিথ্যা হতে পারে? আমি ভাবলাম পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার নিজেদের লোকদের আর দেখতে পারবো না, আমার মাতৃভূমি, আমার গ্রাম। সেজন্য শেষ কটা দিন নিজের ভিটে মাটিতে কাটাবো বলে চলে এলাম। কিন্তু যে কারণে এত প্রস্তুতি নিলেন, ধ্বংসের লীলা দেখবেন, সেটা তো আর হলো না। যা বলেছেন। আরে সাহেব সুগদেরও তো ভুল হয়। আরে হ্যাঁ, গত পরশুই আমি রয়্যাল সোসাইটি অফ সায়েন্সের জার্নালটা পড়লাম। তাতে তো গণনা ভুল বলে প্রমাণিত হয়েছে। ডোমসডে মানে ধ্বংসের জন্য ধার্য করা দিন তো পেরিয়ে গেছে। তো এবার তো আর আপনার রোমের রাজা নিরোর মতো ধ্বংসলীলা দেখতে দেখতে বাঁশি বাজানো হলো। ব্রিলিয়ান্ট! আরে বসে, আপনি তো দুরন্ত লোক। এই গন্ডগ্রামে বসে একজন কবিরাজ হয়ে রয়্যাল সোসাইটির জার্নাল কিনে পড়েছেন। আমি সাফ ওদের জানিয়ে দিয়েছি, এই বিষয়ে ওদের কোনো সাহায্য করতে পারবো না। এই স্কুল আমাদের জমিদারি ঠিকানা করত, তার বৈধ দলিল আছে আমার কাছে, তাই প্রশ্নই ওঠে না ওদের কথা মানা। সেই স্কুলে কে পড়বে আর কে পড়বে না সে সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র আমার আছে। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। ওই স্কুলে হিন্দু মুসলিম ছেলেরা যেভাবে একসঙ্গে পড়ে আসছে সেভাবেই পড়বে। কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার কাছে এসে আমার ধারণাই পাল্টে গেল। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।